অ্যাসিড মারা হয়েছে। এটা কোন এটা এটা কোন এটা এটা শিক্ষামন্ত্রীর কেন্দ্র? এটা কোনো মহল? এটা শিক্ষার মহল রয়েছে এখানে। এটা হিন্দিতে বলেন দেহসে গদ্দি, ভয়ের মহল। সে ভয়ের মহল চলছে। ময়ূখ, তুমি ভয়ের মহলের কথা বললে, এখানে খুব ছোট্ট করে আমি একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, এটা আমি ভাবিনি এই নিয়ে কথা বলবো। ভয়ের মহলের কথা বললে বলে আমার হঠাৎ করে একটা কথা মাথায় এলো, প্রতিকুর রহমান, তোমাদের প্রাক্তন সতীর্থ। প্রতিকুর, আমি গত পরশুদিন মীনাক্ষী মুখার্জির কেন্দ্র কভার করতে গিয়েছিলাম এবং সেদিন সেখানে প্রতিকুর রহমান এসেছিলেন। তিনি বলছেন যে তোমাদের সময় তোমরা লাল চোখ দেখিয়েছো অনেক, জিতলে কি করবে? এগুলোকে করতে হবে তো, এগুলো তো সরকারের করার কাজ। সরকারের করার কাজ তো নীল সাদা রং করা, আর অনুপ্রেরণায় হচ্ছে একটা উৎসব করা বা হচ্ছে আমার মেলা করা নয়। একটা জিনিস দেখে ময়ূর খুব ভালো লেগেছে, ইয়াং জেনারেশনের, আমাদের থেকেও যারা ছোট 20, 25, 30 এই জেনারেশনের ভোটারদের মধ্যে যারা বাইরেও থাকেন, অনেকে ফেসবুকে দেখছিলাম অনেকে লিখছেন যে এখনো ফ্লাইটের টিকিট কাটিনি, কাটবো কিনা জানি না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে আমাদের বক্তব্য যে আপনাদের একদম ইশতেহার একদম একদম পরিষ্কার বুঝতে চাই, আপনাদের ইশতেহার কি, তারপরে ভেবে দেখবো আসবো কিনা। অর্থাৎ আমি শুধু তাই নয়, যে রাজনীতি সচেতন হয়ে এবারে নতুন ভোটাররা এটা খুব ভালো সিম, তাদের উদ্দেশ্যে তোমার বক্তব্য। এবং এইটাই হচ্ছে গণতন্ত্রকে পুষ্ট করে একদম তাদের এই ভাবনা। আমার খুব ভালো লেগেছে। এবং আমরা তো তাই জন্যই শুধুমাত্র রাজ্য নয়, একদম অঞ্চল স্পেসিফিক এই দমদমের ইস্তাহার কি হতে পারে, বিকল্প ইস্তাহার, তার জন্য আমরা প্রথমে আমরা প্রকাশ করার আগেই আমরা একটা বিকল্প ইস্তাহার আমাদের কর্মী সভা থেকেই ছেড়ে দিয়েছিলাম। প্রায় আজ থেকে 1 মাস 1.5 মাস আগে ছেড়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিডব্যাক পেয়েছি, মানুষ বলেছে এইটা যুক্ত করুন। আমি এমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমাকে যদি এখানে ত্রিমুখী ফাইট হলে 33% অফ ভোট, পোল্ড ভোট উইল বি ডিসাইডিং, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি 16% ভোট, এবং সুজনদা এখানে আমি দেখছিলাম 22 থেকে 23% ভোট এই কনস্টিটিউয়েন্সি থেকে তিনি দমদমে পেয়েছিলেন লোকসভায়। তাহলে তোমাকে আরো 10% ভোট বাড়াতে হবে। এই 10% ভোট বাড়ানোর ব্লু প্রিন্ট কি? তাকে এটা তো জনসমক্ষে তো আমরা বলবো না ব্লু প্রিন্ট কি, কিন্তু আছে অবশ্যই। পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন, যাকে চেষ্টা করেও ব্রাত্য করে রাখা গেল না, সেই দমদমে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে আছে ময়ূখ বিশ্বাস, এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দমদম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, দমদম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা কেন্দ্র, এবং স্ট্যাটিস্টিক্স দেখলে আপনি দেখবেন এবারে এই অঞ্চলে 1951 সালে এই কনস্টিটিউয়েন্সি এস্টাবলিশড হয়, এটা তৈরি হয় এই কনস্টিটিউয়েন্সি। তারপর থেকে 9 বার এখানে কমিউনিস্টরা, বিভক্ত এবং অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তারা জয়লাভ করে। 4 বার তৃণমূল কংগ্রেস, 1 বার ন্যাশনাল কংগ্রেস, 1 বার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ, এবং এখান থেকে একবার তপন শিকদার এমপি হয়েছিলেন, এই লোকসভায় এমপি হয়েছিলেন। এই দমদম বিধানসভা অত্যন্ত বৈচিত্র্যময় একটা আসন, কারণ এখানে অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া কিন্তু ইদানিং একটু জোরে বইছে। 2001 সালে মনে রাখবেন এখানে অরুণাভ ঘোষ জিতেছিলেন। তারপরে 2006 সালে এখানে সিপিআইএম 30,000 ভোটের ব্যবধানে বিপক্ষ প্রার্থীকে পরাজিত করে। 2011 সালে গৌতম দেব এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং দত্ত বসু তখন ছিলেন নবাগত, তিনি আবার 30,000 ভোটে হারিয়েছিলেন গৌতম দেবকে। আমি কম বেশি সংখ্যাটা বলছি। তারপরে 2016 সালে পলাশ দাস এখানে প্রায় জিতে গিয়েছিলেন 5,000-এর কিছু কম ব্যবধানে। পশ্চিমবাংলার যে 72টা আসনে বাম কংগ্রেসের তৎকালীন জোট 5,000-এর কম মার্জিনে হেরেছিল, তা না হলে তারা সরকার গঠন করতে পারত বলে তারা দাবি করে, এবং সেই দাবি সত্যিও। পলাশ দাস সেখানে 42% মতো ভোট পেয়েছিলেন, এবং 2021-এর বাইনারির ইলেকশনেও কিন্তু এখানে সিপিআইএম 17% ভোট পায়, যেটা অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ সিপিআইএম এর যে ভোট শেয়ার, ভোট পার্সেন্টেজ, তার থেকে বেশ কিছুটা বেশি। এইখানে এই অঞ্চলেরই ভূমিপুত্র ময়ূখ বিশ্বাস সিপিআইএম এর প্রার্থী, তাকে কেন্দ্র করে বেশ উন্মাদনা তৈরি হয়েছে। চারপাশে অনেক তার ছাত্র, যুব, কমরেড, বয়স্ক মানুষ, মহিলা, তাদের ভিড়। আমি অনেকটা কথা বলে ফেললাম, বাকিটা ময়ূখ বলবে। ময়ূখ, নমস্কার। প্রচুর হাঁটতে হচ্ছে। ময়ূখের একটা বিশেষত্ব হচ্ছে, ময়ূখ একটা দিকে বিরল, তাই ময়ূখকে যদি জনপ্রতিনিধি হিসেবে দমদম পায়, আমি একটা জিনিস অ্যাসিওর করতে পারি, ওর হয়ে আমি কোনো অ্যাডভার্টাইজ করছি না, অ্যাডভোকেসিও করছি না। ময়ূখ ফোন ধরে, ময়ূখের একটা খুব বিরল রোগ হচ্ছে ময়ূখ ফোন ধরে, মানে আমি আর কিছু বলছি না, ময়ূখ ফোন ধরে।
ময়ূখ কিন্তু আপনারা ফোনে পাবেন। ময়ূখ, কি শুনিয়ে মানুষের কাছে যাচ্ছে? আমি দমদমে যেখানেই দাঁড়াই, যেখানেই আপনি দাঁড়াবেন না কেন, কিছু না কিছু ইস্যু পেয়ে যাবেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রমোদনগর, এই প্রমোদনগর নাম শুনলেই বুঝতে পারছেন প্রমোদনগর নামটা হয়েছিল প্রমোদ দাশগুপ্তর নামে। এখানে ওপার বাংলাতে উদ্বাস্তু মানুষ, সেই উদ্বাস্তু মানুষদের এখানে তাদের জন্য জমি, সেই ভয়ঙ্কর অবস্থায় তাদের যখন কিছু ছিল না, সর্বহারা মানুষগুলোকে দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে বামপন্থীরা, লাল ঝান্ডা। এখন সেই প্রমোদনগর গোটাটাই এখন আপনি বলতে পারেন কোনো সুবিধা সেখানে নেই। বর্ষার সময় যদি একটু কয়েক পশলা বৃষ্টিতেই একটা বিস্তীর্ণ অঞ্চল এখানে জলের জমে থাকে। আপনি রাস্তায় যদি যান, সেই রাস্তায় দেখতে পারবেন এই রাস্তাটা এবড়ো খেবড়ো ভয়ঙ্কর রাস্তা। প্রতিবার নির্বাচন আসে, নির্বাচনের আগে আবার রাস্তা হয়, এবং এবারও তাই হচ্ছে। এই সমস্যা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছনে এটা দেখা যাচ্ছে এখানে ময়লার ঢিবি রয়েছে, প্রায় বলা হয় দমদমের কাঞ্চনজঙ্ঘা বলা হয়, সেখানে ময়লার ঢিবিতে পরিণত হয়েছে। আমরা বলছি এই ময়লার ঢিবি যখন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আধুনিক অনেক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাপনা হিসেবে বজ্র পদার্থকে রিসাইক্লিং কেন করা হবে না? বরং আমরা দেখছি এই অঞ্চলের বহু মানুষ তারা শ্বাসকষ্টে ভুগছে, এবং খুব স্বাভাবিক এটা হওয়া, কারণ উত্তরের বাতাস যখন আসে এই অঞ্চলে দূষিত বাতাস ছেয়ে যায়, আবার দক্ষিণের বাতাস যখন আসে পেছনের দিকে ওই কামারহাটি, যে পৌরসভার কামারহাটি বিধানসভার মধ্যে নন্দননগর একটা বড় অংশ, তারা আবার এফেক্টেড হয়। সুতরাং শ্বাসকষ্ট জনিত সমস্যা এগুলো তৈরি হয়। এছাড়া তো দমদমের সমস্যা বহুল। ধরো দমদমে এখানে দাঁড়িয়ে জয়সব, HMV কারখানা বন্ধ, এদিকে পাশে কতখানি সুযোগ সুবিধা রয়েছে। ওই মেট্রো রেল চলে যাচ্ছে পাশ দিয়ে, আমার বাঁদিকেও রয়েছে দিল্লি রোড চলে যাচ্ছে। সোজা যদি তাকাই তাহলে হচ্ছে ওখানে আবারও যশোর রোড, তার একটু দূরে এয়ারপোর্ট, সবই কাছাকাছি রয়েছে, এবং এটা প্ল্যানিং, এটা জিওগ্রাফিক্যালি দমদমের সুবিধা। কিন্তু মুশকিল হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একটার পরে শিল্প বন্ধ, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি শিক্ষামন্ত্রীর কেন্দ্রে শিক্ষাটাই ব্রাত্য হয়ে গেছে। এরকম অসংখ্য অসুবিধা রয়েছে। এই বস্তিবাসী মানুষ তারা পাট্টা পায়নি, তাদের মানসিক অমানবিক সমস্যায় তারা বাস করছে। মানে কিরকম সমস্যায়, প্রয়োগ প্রণালী একদম নেই, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এই যে এত সমস্যা সমস্ত কিছু রয়েছে, সেখানে না মানুষকে বাঁচতে হবে। তো দমদমের রাস্তাগুলোকে চোখ হয়ে যাচ্ছে, ছোট্ট রাস্তা, বহুতল তৈরি হচ্ছে, গগনচুম্বী বহুতল, এবং সেখানে বহুতল যে তৈরি হচ্ছে আইন কানুন একদম তছনছ করে, তার পেছনেও কারণ রয়েছে। কারণ প্রমোটার বা ইমারতির ব্যবসা যারা করে তারা কি করবে? তৃণমূল না করলে তারা হচ্ছে ব্যবসা করতে পারবে না, তারা এক দু পয়সা কামাতে পারবে না। তৃণমূল এমন ভাবে গোটা জায়গায় প্রজন্মকে শেষ করার জন্য নেমেছে। এখানে আমরা চাঁদা তুলছিল, একটা ছবি তুলেছে, তারা বলছে যে ছেলেমেয়েরা বলছে যে দাদা এই ছবিগুলো যেন সামনে না আসে, তারা একটা ভয়ের মহল তৈরি হয়েছে। লুট হচ্ছে এখানে জমি, লুট হচ্ছে এখানকার হচ্ছে রাস্তাঘাট, লুট হচ্ছে চাকরি, লুট হচ্ছে সর্বত্র, সবকিছু লুট হচ্ছে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি যে এই যে লুটের মহল, ভয়ের মহল রয়েছে, প্রত্যেকটা আপনি পরিসংখ্যান দিচ্ছিলেন, কিন্তু পরিসংখ্যানের ব্যাপার নেই এখানে। পরিসংখ্যানটা ওই কোয়ান্টিটেটিভ স্টাডি আর কোয়ালিটিভ স্টাডি আমাদের রিসার্চে চলে। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ স্টাডি, কিন্তু আসলে তার পেছনে কোয়ালিটেটিভ স্টাডিটা যদি করেন আপনি, তাহলে দেখবেন শুধু ভোট লুট হয়েছে এই কয়েক বছরে। ইভেন 2006 সালেও আমরা ভোটে হারি না, ভোটে জিতি। সেইবার 3টে থেকে 5টা যেভাবে গোটা অঞ্চলে যেভাবে রিগিং হয়েছে, এই প্রমোদনগরে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানটা থেকে শুরু করে আমি যেখান থেকে আসি পূর্ব সিটি অব্দি, তুমি 2016-র কথা বলছো, এবং 16 শুধু তাই নয়, এটা তার আগে শুরু হয়েছে। তার আগে 14তে মিউনিসিপ্যালিটি ইলেকশন, 16, 21, 24, 19, কোথায় বলবো, মানে সব পর শুধু লুট হয়ে গেছে, ভোট লুট হয়ে গেছে, চাকরি লুট হয়ে গেছে, এখানকার ব্যবসাপাতি সবকিছু। এবং তাই জন্যই তো মানুষ বাধ্য হচ্ছে সে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে, আওয়াজ তুলতে। আর সেখানে যে যদি আওয়াজ তোলে তার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাকে হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে। এমনকি এরকম ঘটনা ঘটেছে বেদিয়াপাড়ায়, অ্যাসিড মারা হয়েছে। এটা শিক্ষামন্ত্রীর কেন্দ্র, এটা কোনো মহল, এটা শিক্ষার মহল রয়েছে এখানে। এটা হিন্দিতে বলেন দহশত গর্দি, ভয়ের মহল, সে ভয়ের মহল চলছে।
ময়ূখ, তুমি ভয়ের মহলের কথা বললে, এখানে খুব ছোট্ট করে আমি একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, এটা আমি ভাবিনি এই নিয়ে কথা বলবো। ভয়ের মহলের কথা বললে বলে আমার হঠাৎ করে একটা কথা মাথায় এলো, প্রতিকুর রহমান, তোমাদের প্রাক্তন সতীর্থ। প্রতিকুর, আমি গত পরশুদিন মীনাক্ষী মুখার্জির কেন্দ্র কভার করতে গিয়েছিলাম এবং সেদিন সেখানে প্রতিকুর রহমান এসেছিলেন। তিনি বলছেন যে তোমাদের সময় তোমরা লাল চোখ দেখিয়েছো অনেক, দমদমে তো দেখিয়েছো। সমস্ত গেলে না যে স্ক্রিপ্টেড ওসব বলতে হয়, সব ডায়লগ বাজি বলতে হয়, তা না হলে ওখানে চাকরি বাজাতে পারবে, তাই জন্য এসব বলছে। তাহলে কি আছে, বলছে ফাইন। প্রতিকূলের ব্যাপারে তোমার আমি প্রতিক্রিয়া পেলাম, এবার প্রতিক্রিয়া নেব। আমি নিজেও বিস্তীর্ণ এই যে অঞ্চল ক্যাবে করে এলাম, আমার রীতিমতো কোমরে ব্যথা হলো। এই একই কথা আমি কলতান দাশগুপ্তের কেন্দ্রে গিয়েও বলেছিলাম, কারণ আগরপাড়ার রাস্তা অত্যন্ত খারাপ, একদম সন্নিহিত, দুই জায়গায় জল জমার, কামারহাটি, পানিহাটি সব চলছে এখন এই কামারহাটি, একদম। এবং এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, কামারহাটি বলো তুমি বা পানিহাটি বলো, এখানে কিন্তু এমনকি বরানগরেও তৃণমূল এবারে একটুখানি কঠিন ফাইট, একটু টাফ ফাইটের মুখে পড়েছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কি করবে তুমি? প্রথমত তো আমরা বলেছি কিভাবে করবে মানুষ, কিন্তু প্রথমত আমরা বলেছি দেখুন, এই যে এখানে জলাভূমি রয়েছে, এখানে একটা বড় অংশে জলাভূমি বন্ধ হচ্ছে এবং তার সঙ্গে পাশে আবার খাল রয়েছে, এই পাশেই খাল রয়েছে, খালগুলো জলে ডুবিয়ে দেয়, ডুবে যায় রাস্তা। আমরা বলছি প্রথমত গোটাটার জন্য আমরা যেমন বলছি বাগজোলা খাল মাস্টার প্ল্যান করবো আমরা। রাস্তা আমি বললাম প্রথমেই তোমার সাক্ষাৎকারে বললাম, এক্সিস্টিং যে রাস্তাঘাট রয়েছে তার একটা সুযোগ সুবিধা রয়েছে, ওই ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, মেট্রোর শব্দ শোনা যাচ্ছে, পেছনে দিল্লি রোড বললাম, ওদিকে সামনে ভিআইপি রোড, যশোর রোড, দিল্লি রোড, সবকিছু রয়েছে গান। কিন্তু একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভেতরে ঢুকতে গেলে তুমি বুঝে গেছো যে যানজট কি জিনিস। এখানকার অঞ্চলের মানুষ এই অঞ্চল থেকে এয়ারপোর্ট যেতে প্রাণান্ত, মানে এখান থেকে বলছি আমি ক্যান্টনমেন্টের মানুষ, একদম এয়ারপোর্ট যেতে প্রাণান্ত হয়ে যাবে, একদম 2 মিনিটের দূরত্ব। আমরা বলছি প্ল্যান আমাদের খুব ক্লিয়ার, যেটা প্ল্যান আগেও ছিল, আমরা ভবিষ্যতের জন্য, জনসংখ্যা বাড়ছে, প্ল্যান তো করতেই হবে। দমদম রোড, সেখানে দাঁড়িয়ে শুধু একটা ফ্লাইওভার হয়েছে, সেই ফ্লাইওভারটা বাম আমলের কমরেড সুভাষ চক্রবর্তীর সময় সেটা প্ল্যান স্যাংশন করা হয়েছিল। এই প্ল্যানটা হলো ওই আপনি দমদম এই যে নাগের বাজারের উপরে যে উড়ালপুলটা, সেটা কিন্তু তারপর আরেকটা প্ল্যানও তার সঙ্গে ছিল, সেই প্ল্যানটা হচ্ছে চিড়িয়ামোড় থেকে ওই নাগের বাজার অব্দি সেই প্ল্যানটা। এখন চিড়িয়ামোড় থেকে নাগের সেটা প্ল্যান হয়নি, সেটা করতে হবে। এই যে পাশে বাগজোলা খাল থেকে সোজা পাশাপাশি সমান্তরাল ভাবে রাস্তা গিয়ে মিশতে পারে ভিআইপি রোডের সাথে, দিল্লি রোড টু ভিআইপি রোড, এটা করা সম্ভব। এবং তার সাথে সাথে এই রাস্তার দুপাশে যেমন রাস্তা করা যায়, এবং যানজট যেখানে সব থেকে বেশি হয়, যানজট যেখানে বেশি হয়, ধরা যাক এই যে এয়ারপোর্ট 1 নম্বর গেট, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রেল গেট ক্যান্টনমেন্টের দিকে পড়ে, দুর্গানগর দিকে পড়ে, যেসব রেল গেট রয়েছে, মানে যানজট, এই যানজটের জন্য উপায় হচ্ছে আন্ডারপাস আর হচ্ছে উড়ালপুল দরকার। একদম, সেটা না হলে কি করে হবে? সরকারের সব দিকে নজর আছে কি করে পয়সা খাওয়া যায়, কিন্তু এই যানজট রাস্তা গুলোকে ঠিক করবার জন্য কোনো নজর নেই। জিতলে কি করবে? এগুলোকে করতে হবে তো, এগুলো তো সরকারের করার কাজ। সরকারের করার কাজ তো নীল সাদা রং করা আর অনুপ্রেরণায় হচ্ছে একটা উৎসব করা বা হচ্ছে মেলা করা নয়। একটা জিনিস দেখে ময়ূর খুব ভালো লেগেছে, ইয়াং জেনারেশনের, আমাদের থেকেও যারা ছোট 20, 25, 30 এই জেনারেশনের ভোটারদের মধ্যে যারা বাইরেও থাকেন, অনেকে ফেসবুকে দেখছিলাম, অনেকে লিখছেন যে এখনো ফ্লাইটের টিকিট কাটিনি, কাটবো কিনা জানি না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে আমাদের বক্তব্য যে আপনাদের একদম পরিষ্কার বুঝতে চাই আপনাদের ইস্তেহার কি, তারপরে ভেবে দেখবো আসবো কিনা। অর্থাৎ আমি শুনতে চাই নয় যে রাজনীতি সচেতন হয়ে এবারে নতুন ভোটাররা, খুব ভালো সিম, তাদের উদ্দেশ্যে তোমার বক্তব্য। এবং এইটাই হচ্ছে গণতন্ত্রকে পুষ্ট করে, একদম তাদের এই ভাবনা ভালো লেগেছে। এবং আমরা তো তাই জন্যই শুধুমাত্র রাজ্য নয়, একদম অঞ্চল স্পেসিফিক এই দমদমের ইস্তাহার কি হতে পারে, বিকল্প ইস্তাহার, তার জন্য আমরা প্রথমে আমরা প্রকাশ করার আগেই আমরা একটা বিকল্প ইস্তাহার আমাদের কর্মী সভা থেকেই ছেড়ে দিয়েছিলাম, প্রায় আজ থেকে 1 মাস 1.5 মাস আগে ছেড়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিডব্যাক পেয়েছি, মানুষ বলেছে এইটা যুক্ত করুন। আমি এমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে মেলা খেলার কথা বললাম, শব্দ দূষণ এখানে বড় ব্যাপার। ছেলে মেয়েরা পড়াশোনা করবে কখন, কনসেন্ট্রেট করবে কখন, সারাক্ষণ যদি হচ্ছে কানে কাছে হচ্ছে তীব্র যন্ত্রণা চলে, খুব স্বাভাবিকভাবে এরা যেমন বলছে। তাই জন্য এই ম্যানিফেস্টো ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট, এবং দমদমের সঙ্গে স্বাভাবিক স্বাভাবিক। এবং ধরুন এই অঞ্চলে আমরা রয়েছি, এই যে এখানে এটা প্রমোদনগর,
এখানে প্রচুর প্রচুর অংশের মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ একদম। রয়েছে, সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা এখানে আমরা তাদের জন্য আমরা বলছি মতুয়া সংস্কৃতি কেন্দ্র হবে। আচ্ছা, আমরা বলছি যে এই বস্তিবাসী মানুষ তাদের জন্য যেখানে বস্তির জন্য একটা সুগঠিত ভাবে পাট্টা দেওয়া হবে। এই যে দেখুন না, আমরা এই যে এই অঞ্চলগুলো, এই যে কলোনি অঞ্চলগুলো, এই লাল ঝান্ডা, এটা আমরা গর্ব করে বলতে পারি, এটা দমদম আমরা সব জায়গায় বলি না, আমার দমদমের মানুষদের একটা গর্ব আছে যে আমরা উদ্বাস্তু আন্দোলনের জমিতে জন্ম, এখানে হচ্ছে এসএফআই তৈরি, ছাত্র আন্দোলন, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, এখানে লড়াই, তারপর হচ্ছে যেসবের কারখানার একটা শ্রমিক আন্দোলন, এবং তার আগে স্বাধীনতার যখন এখানেই হচ্ছে লাইভ, সেখানে মির্জাফরের সঙ্গে আবার চুক্তি এখানেই হয়েছে, যেমন ইতিহাসে বিশ্বাসঘাতকতার দাস্তান হয়েছে, আবার শ্রমজীবী মানুষের মানে মাথা উঁচু করে মানে দাঁড়ানোর দাস্তানও এই দমদমে তৈরি হয়েছে। তাই জন্য আমরা তাই জন্য এই যে নবীন প্রজন্মকে জন্য এই যে এরা যেটা ভাবছে খুব ভালো ব্যাপার, কারণ আমরা তো যন্ত্রণা হচ্ছে দমদমের এক একটা পাড়ায় ঘুরছি, হাতে গোনা কয়েকজন ছেলে আমাদের জেনারেশনের যারা এখানে রয়েছে, বাকি একটা বড় অংশ বেশিরভাগই যারা পড়াশুনো করেছে বা তারা হচ্ছে পড়াশুনো মানে পয়সার জন্য চাপে পড়াশুনো ছেড়ে দিয়েছে, সবাই এখানে আমরা দেখলাম ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে। ওটা দমদম বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে, এবং রাজ্যের অন্যান্য জায়গার মতো এখানে শিক্ষিত অঞ্চল যেমন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, একটা বড় অংশ বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। তো এই বৃদ্ধাশ্রম থেকে আমরা তো দেখো এই যে আমরা যখন সাক্ষাতে বিভিন্ন উৎসব চলছে, এই দমদমে অসংখ্য দেবদেবীর পুজো হয়, শুধুমাত্র কালী পুজো, দুর্গা পুজো নয়, শীতলা পুজো, অন্নপূর্ণা পুজো, বা হচ্ছে এখানে মতুয়া ধর্ম সম্প্রদায়ের প্রচুর উৎসব হয়, গুড ফ্রাইডে হচ্ছে, আমাদের কৃষ্ণোৎসব হচ্ছে, তারপর হচ্ছে ঈদ রয়েছে, হ্যাঁ রয়েছে, ছট পুজো হচ্ছে, হনুমান জয়ন্তী হচ্ছে, সবকিছুই হোক, কিন্তু উৎসবের মধ্যে আমাদের ঘরের ছেলে মেয়েগুলো আর উৎসবে সামিল হতে পারছে না, যন্ত্রণা হচ্ছে সেটাই। তাই আমরা বলছি তাদের সবাইকে, এবং তাদের সবাইকে আসতে হবে, কারণ এখানকার যারা শাসক তারা আবার এমন ছক করে ইতিমধ্যেই, তাদের তো কেন আমরা বলেছি মৃত আর হচ্ছে স্থানান্তরিত ভোটার বাদ দিতে হবে, কারণ এইখানে দাঁড়িয়ে এই যে রাজ্যের শাসক দল তৃণমূল ছাপ্পা মারে সেখানে, কিন্তু এখানে আর একটা জিনিসও হয়, যারা আসে না যেই ভোটে, যারা যে সমস্ত ইয়াং জেনারেশন, তাদের ভোটগুলো ফেলে দেয় এই রাজ্যের শাসক দল। তাই জন্য আমরা বলছি তারা বাইরে যারা থাকেন তারা দেখেছেন গোটা ভারতবর্ষকে কিভাবে জল, জমি, জঙ্গল আমাদের অর্থনীতিকে ভেঙে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, আর এই রাজ্যে কিভাবে বৃদ্ধাশ্রম বানাচ্ছে, লুটে পুটে খাচ্ছে কালীঘাটের সরকার। সুতরাং এই দুই সরকারের বিরুদ্ধে তারা খুব সচেতন। আমি তাদের অনুরোধ জানাই আপনার মাধ্যমে যে আসুন, ঘরে আসুন, এই ঘরে থাকতে গেলে, এই ঘরকে তৈরি করতে গেলে নতুন ভাবে তাদেরকে ফিরে আসতে হবে, এবং সপাটে যদি জবাব দিতে হয় একদম মানে আমাদের তিলোত্তমা থেকে শুরু করে আপনার রুটি রুজি নিয়ে, তাহলে কিন্তু আপনাদের ভোটে ফিরতে হবে, আসতে হবে, দিতে হবে, বামপন্থীতে ভোট দিতে হবে। আমার একেবারে শেষ প্রশ্ন, আমি ওয়েট ইত্যাদি বলবো না, কারণ হেভি ওয়েট ইত্যাদি শব্দবন্ধ আমি ব্যবহার করবো না, কিন্তু প্রাপ্ত বসু তো অবশ্যই কঠিন প্রতিপক্ষ, কারণ তিনি সিটিং এমএলএ এবং শিক্ষামন্ত্রী, এবং এটা তোমার কিছুটা সুবিধাও হয়তো হবে, কারণ তার দপ্তরেই সব থেকে ভয়ঙ্কর সর্বকালীন দুর্নীতির অভিযোগ। তোমার ফোন আসছে, আমি আর খুব বেশি সময় নেব না। প্রাপ্ত বসুর বিরুদ্ধে লড়াই এবং বিজেপির একটা চোরা স্রোত কিন্তু রয়েছে, সেটা তুমি অস্বীকার করতে পারো না, এটা বলে যে বিজেপি সংগঠন নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মূল প্রতিপক্ষকে যদি প্রাপ্ত বসু হন, তাহলে তাকে হারানোর ব্যাপারে তুমি কতটা আশাবাদী? এখানে কোনো সন্দেহ নেই, এখানে দাঁড়িয়ে তৃণমূলকে হারাতে পারে বামপন্থীরাই, কারণ এই যে বিজেপিকে দমদমে তৈরি করেছে তৃণমূল ছাড়া আর কেউ নয়। ওরা তৃণমূলের জন্য পোস্টার বেঁধে দিচ্ছে, পোস্টার লিখে দিচ্ছে তৃণমূলের কর্মীরাই। শুধু তাই নয়, তৃণমূলকে ভোট ট্রান্সফার করে যাচ্ছে যারা হচ্ছে লুটের বকরা ঠিকমতো যারা পায়নি, সেরকম কিছু কাউন্সিলরও এখন ব্যস্ত হয়ে গেছে বিজেপির জন্য ভোট করাতে, হয়ে গেছে ওপেনলি, এটা ওপেন সিক্রেট দমদমবাসীর কাছে। সুতরাং ওরা ওদের মতো খেলবে। এখন আমরা মনে করি ওরা দুটো একই পক্ষ, কারণ আরএসএস এর দুটো দল একদিকে, আর দমদমের মানুষ, এর বাংলার মানুষ একদিকে, খেটে খাওয়া মানুষ যারা আক্রান্ত তারা একদিকে হওয়া কথা না, আমার একদম নির্দিষ্ট। এখানে দমদমের ইতিহাস যদি দেখো, দমদমের প্রাণ যদি দেখো, দমদমে বিপক্ষে কে মাটিতে নেমে কারা লড়াই করছে, কত অংশের মানুষ কোথায় পাড়ায় পাড়ায় সংগঠন আছে, এই পাড়ায় দমদমে আমরা গর্ব করে বলতে পারি এই বিপক্ষ পরিবারেও
তাদের রুট বামপন্থায় খুঁজে পাবে। এখানে তৃণমূলকে যদি হারাতে পারে, এই বামপন্থী ছাড়া আর কেউ নেই। আর বিজেপি না, ব্রাত্য বসুর রুটও তো বামপন্থী রুট, একদম। আমরা তো বলছি বিপক্ষের রুটও বামপন্থী হতে পারে, এবং সেই জন্যই আমরা বলছি বামপন্থীরা ছাড়া এইখানে কেউ হারাতে পারবে না এদের। এবং সেখানে দাঁড়িয়ে অতীতে একটা দুটো ভোটে ভোট বাড়লে তাতে কিছু যায় আসে না। এই মাটিতে যে প্রশ্নগুলো আমরা যেটা নিয়ে বলছিলাম বারবার, এই মাটিতে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তা হোক, এই পরিকল্পনা হোক, সেটা নিয়ে কথা বলছি আমরা। আর এখানে উদ্বাস্তু অঞ্চল রাগে ফুসছে, কতজন বাদ গেছে, এখানে নাম বাদ গেছে। ময়ূক, আমি কি তোমাকে যে নির্দিষ্ট প্রশ্ন করতে একদম আমি বলেছি, তোমাকে যদি এখানে ত্রিমুখী ফাইট হলে 33% অফ ভোট, পোল্ড ভোট উইল বি ডিসাইডিং, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি 16% ভোট, এবং সুজনদা এখানে আমি দেখছিলাম 22 থেকে 23% ভোট এই কনস্টিটিউয়েন্সি থেকে তিনি দমদমে পেয়েছিলেন লোকসভায়। তাহলে তোমাকে আরো 10% ভোট বাড়াতে হবে। এই 10% ভোট বাড়ানোর ব্লু প্রিন্ট কি? তাকে এটা তো জনসমক্ষে তো আমরা বলবো না ব্লু প্রিন্ট কি, কিন্তু আছে অবশ্যই। এবং যেটা গ্রামারটা খুব সহজ, সেই গ্রামারটা হচ্ছে যেটা প্রত্যেক কমিউনিস্ট তাদের মেনে চলা উচিত। মানুষের কাছে যাও, মানুষের থেকে শিক্ষা নাও, সেটাই আমাদের সব থেকে বড় গ্রামার। আমরা চেষ্টা করছি আমাদের অতীতে যদি ভুল হয়ে থাকে, সেই ভুলটা জেনে সেগুলোকে সংশোধন করে পথ এগোনোর। আমাদের যেখানে অভিমান কেউ হয়ে থাকে, তাদেরকে বুকে টেনে নিয়ে সেই অভিমান ক্ষোভ দূর করার। আর যারা লড়ার মতো হিম্মত আছে, তাদের হাত নিয়ে তাদেরকে নিয়ে সামনে এগোনোর। এটাই দমদমের দমদমাইয়া স্পিরিট। আমরা সেই স্পিরিট নিয়ে, এটা বামপন্থার রুটের সাথে যুক্ত রয়েছে এই দমদমি স্পিরিট। তাই এটা নিয়ে আমরা এগোবো, এবং আমরা বিশ্বাস রাখি মানুষের থেকে শিখে মানুষের প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি আমরা। তাদের নিয়ে আমরা এই দমদমে আবার লাল পতাকা ওড়াবো। বামপন্থার পুনরুত্থান হবে এই দমদমের মাটিতে। বামপন্থার পুনরুত্থান হবে কিনা দমদমের মাটিতে, সেটা পাটিগণিতের হিসেবে দেখতে গেলে সিপিআইএম কে এখানে 10 থেকে 12% ভোট বাড়াতে হবে। কিন্তু আমি একটুখানি এখানে দেখাতে বলবো সায়নকে, ব্রাত্য বসুর কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সময়ের বাংলা সাহিত্যের ইতিহাস যদি লেখা হয়, তাহলে ব্রাত্য বসুর নাম অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, কবি, নাট্যকার হিসেবে লেখা থাকবে। ব্রাত্য বসুর দপ্তর খুব দুর্ভাগ্যজনকভাবে শিক্ষা দপ্তর দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে, সর্বকালীন রেকর্ড দুর্নীতি, তার অভিযোগে দীর্ণ বিদীর্ণ হয়েছে। ছাত্র আন্দোলনের নেতা ময়ূক, দমদমের ভূমিপুত্র ময়ূক, সুশিক্ষিত ময়ূক, কেরিয়ার বিসর্জন দিয়ে রাজনীতিকে পেশা করে নেওয়া ময়ূক জিততে পারবে কি? কারণ আমি আবারও বলছি, মনে রাখবেন 2001 সাল যখন সিপিআইএম এর সূর্য অস্ত যেত না, তখন কিন্তু অরুণাভ ঘোষ সেইখান থেকে জিতেছিলেন। দমদম কি করতে পারে? একমাত্র দমদমই বলতে পারে। দমদমের মা মাটি মানুষের খবর, দমদমের এই কাঞ্চনজঙ্ঘা সমতল হবে কিনা তার খবরও জানার জন্য আপনার চোখ থাকবে কবি সৌরভের ইউটিউব চ্যানেল।